আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে মূলত আমি আইএলটিএস একাডেমিক রিডিং নিয়ে আলোচনা করব এবং কেমব্রিজ 15 এর টেস্ট 1 দেওয়া আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং পুরো টেস্টের পেসেজ 1 যেটা দেওয়া আছে সেটা সবগুলো কোয়েশ্চন মানে হচ্ছে কোয়েশ্চন নাম্বার 1 to 13 এই 13টা কোয়েশ্চন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আনসার করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব একদম কোয়েশ্চনে। যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা চেষ্টা করব এখানে যে কিওয়ার্ডসগুলো দেওয়া আছে ওগুলো খুঁজে বের করার। তো কোয়েশ্চন 1 to 4 এখানে দেওয়া আছে কমপ্লিট দ্য নোটস বিলো, তার মানে এটা হচ্ছে অনলি ওয়ান ওয়ার্ড। তো অনলি ওয়ান ওয়ার্ডের মধ্যে আমরা প্রথমে এটা দাগ দিয়ে দিলাম যে এই কোয়েশ্চনগুলো কোয়েশ্চন 1 to 4 যে 4টা কোয়েশ্চন দেওয়া আছে এগুলো আমার হচ্ছে অনলি ওয়ান ওয়ার্ড। তো এখান থেকে আমরা প্রথমে দেখব এখানে কোনগুলা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। তো প্রথমে আমরা একটু হেডলাইনটা দেখে নিলাম যে নাটমেগ ট্রি, তারপর হচ্ছে ফ্রুইট, দেন হচ্ছে আমার দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ, তার মানে এখানে শেপটা হচ্ছে ইম্পর্টেন্ট আর হচ্ছে লিভস, এই দুইটা কিওয়ার্ড এই একটা কোয়েশ্চনের মধ্যে। তারপরে হচ্ছে দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুইট, তার মানে ফ্রুইট এখানে ইম্পর্টেন্ট, অ্যান্ড ব্রেকস ওপেন হোয়েন দ্য ফ্রুইট ইজ রাইপ, তার মানে এখানে রাইপটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই 2 নাম্বার কোয়েশ্চনে আমরা 4টা কিওয়ার্ড পাইলাম। তারপরে হচ্ছে কোয়েশ্চন নাম্বার 3, দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইসি নাটমেগ, তো এখানে হচ্ছে অনলি স্পাইসি নাটমেগ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিওয়ার্ড। তো এটা আমরা দাগ দিয়ে নিলাম। তারপরে হচ্ছে দ্য কভারিংটা ইম্পর্টেন্ট, নোন এজ দ্য এরিল ইজ ইউজ টু প্রডিউস, তার মানে হচ্ছে এখানে কভারিং এটা ইম্পর্টেন্ট, তারপরে এরিলটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে প্রডিউস ড্যাশ। তারপরে এখানে কোনো কোয়েশ্চেন নাই, কিন্তু তারপরে আমরা একটু দাগ দিয়ে নিলাম ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুইট, এটা দাগ দিয়ে নিলাম যেহেতু আমরা যখন আমরা কোয়েশ্চেনের আনসারগুলো বের করবো প্যাসেজ থেকে তখন যাতে আমাদের একটু কাজে দেয়। তারপরে হচ্ছে কোয়েশ্চন 5 to 7 এগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেনের উপরে আমার সিঙ্গেল ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে যে এখানে যে কোয়েশ্চনটা দেওয়া আছে এটা যদি হুবহু আমার পেসেজের সাথে মিলে যায় তাহলে এটা ট্রু, আর যদি এটার কন্ট্রাডিক্টরি কোনো কিছু বলে পেসেজে তখন সেটা হবে ফলস, আর যদি এরকম কোনো কিছু ইনফরমেশন দেওয়া না থাকে বা আংশিক দেওয়া থাকে তখন সেটা হবে নট গিভেন। তো আপনারা চাইলে আমার আরেকটা ভিডিও আছে ট্রু ফলস নট গিভেনের উপরে, অনলি ট্রু ফলস নট গিভেনের উপরে ভিডিওটা করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা এখন এটার কিওয়ার্ডগুলো বের করার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে ইন দ্য মিডিল এজেস, এটা ইম্পর্টেন্ট। মোস্ট ইউরোপিয়ানস, এখানে মোস্ট কথাটা খুবই ইম্পর্টেন্ট ট্রু ফলসের ক্ষেত্রে, মোস্ট ফিউ অল এগুলো খুবই ইম্পর্টেন্ট। হোয়ার নাটমেগ ওয়াজ গ্রোন, নাটমেগ গ্রোন এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ভিওসি এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি, ফার্স্টটা ইম্পর্টেন্ট আর কোম্পানিটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নাম্বার 7, ফলোয়িং দ্য ট্রিটি অফ ব্রেদা দ্য ডাচ হ্যাড কন্ট্রোল অল দ্য আইল্যান্ডস হোয়ার নাটমেগ গ্রিউ, তাহলে দ্য ডাচটা ইম্পর্টেন্ট, হ্যাড কন্ট্রোল অল দ্য আইল্যান্ডস, এখানে অলটা খুব ইম্পর্টেন্ট, হোয়ার দ্য নাটমেগ গ্রিউ। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8 to 13, কমপ্লিট দ্য টেবিল বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য পেসেজ ফর ইচ আনসার, এটা হচ্ছে আমার ওয়ান ওয়ার্ড অনলি। তো কিওয়ার্ডগুলো দেখে নিই আমরা। প্রথমে হচ্ছে মিডিল এজেস, এটা হচ্ছে কিওয়ার্ড। দেন হচ্ছে কোয়েশ্চনের কিওয়ার্ড কোনগুলো, নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই, তাহলে নাটমেগটা ইম্পর্টেন্ট, আর ব্রট টু ইউরোপটা ইম্পর্টেন্ট, বাই দ্য ড্যাশ, এখানে অর্থ হচ্ছে নাটমেগটা ইউরোপে কাদের মাধ্যমে এসেছিল। তারপর হচ্ছে 16th সেঞ্চুরি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, কিন্তু এখানে কোনো কোয়েশ্চেন নাই, সো এটা পরে আমরা সময় নষ্ট করব না। তারপর হচ্ছে 17th সেঞ্চুরি, তারপর এখানে দেখো ডিমান্ড ফর নাটমেগ গ্রিউ অ্যাজ ইট ওয়াজ বিলিভড টু বি এফেক্টিভ এগেনস্ট দ্য ডিজিজ নোন এজ দ্য ডিমান্ড ফর নাটমেগ গ্রিউ, তাহলে ডিমান্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট, গ্রিউ কেন বৃদ্ধি পেয়েছিল ডিমান্ডটা, অ্যাজ ইট ওয়াজ বিলিভড টু বি এফেক্টেড এগেনস্ট দ্য ডিজিজ, একটা ডিজিজের বিরুদ্ধে এটা কাজ করতো বা এফেক্টিভ বলে তারা বিশ্বাস করতো। তো ডিজিজটা ইম্পর্টেন্ট, ডিজিজটা কী সেটা আমরা বের করবো। তারপর হচ্ছে দ্য ডাচ টু কন্ট্রোল অফ দ্য বান্দা আইল্যান্ডস, দ্য বান্দা আইল্যান্ডসটা হচ্ছে ইম্পর্টেন্ট, রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন টু ফিউ এরিয়াসটা ইম্পর্টেন্ট। ডাচরা কী করেছিল 17th সেঞ্চুরিতে, এখানে হচ্ছে তাদের কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। পুট ড্যাশ অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কালটিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ডস, তাহলে অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কালটিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ডস, তো এখানে নাটমেগটা ইম্পর্টেন্ট, অ্যাভয়েড
আর হচ্ছে ইজ বিইং কালটিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ডসটা ইম্পর্টেন্ট, আউটসাইডটা আমার হচ্ছে কিওয়ার্ড। তারপরে হচ্ছে নাম্বার 11 ফাইনালি অবটেনটা ইম্পর্টেন্ট, দ্য আইল্যান্ড অফ ড্যাশ, দ্য আইল্যান্ডের নাম, কোনো একটা আইল্যান্ডের নাম, এটা ডাচরা গেইন করছিল বা অবটেন করছিল কাদের কাছ থেকে, ফ্রম দ্য ব্রিটিশ, তো ব্রিটিশটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে লেট 18th সেঞ্চুরি, লেট 18th সেঞ্চুরিতে কী হয়েছিল, এখানে দেখেন আবার দুইটা সাল দেওয়া আছে, একটা হচ্ছে 1770 হচ্ছে নাটমেগ প্লান্টস ওয়ার সিক্রেটলি টেকেন টু, নাটমেগ প্লান্টসটা হচ্ছে কিওয়ার্ড, আর সিক্রেটলি, তো সিক্রেটলি এটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর হচ্ছে 1778 হাফ দ্য বান্দা আইল্যান্ডস নাটমেগ প্লান্টেশনস ওয়ার ডেস্ট্রয়েড, তো বান্দা আইল্যান্ডের অর্ধেক যে নাটমেকের যে গাছগুলো ছিল, প্লান্টেশনগুলো ছিল, সেগুলো ডেস্ট্রয়েড হয়ে গেছিলো, ওয়ার ডেস্ট্রয়েড বাই এ, তো ডেস্ট্রয়েড হয়ে গেছিলো কিসের দ্বারা, এটা হচ্ছে আমার। তাহলে আমরা এখন দেখলাম সবগুলা আমার এখান থেকে কিওয়ার্ডগুলো খুঁজে বের করা শেষ। তো এখন আমরা কি করব, যখনই আমরা সবগুলা কিওয়ার্ড দাগ দেওয়া শেষ বা খুঁজে বের করা শেষ, তখন আমরা মেইন পেজে চলে যাব এবং সেখান থেকে আমরা দেখব যে আমাদের এই কিওয়ার্ডগুলো কোথায় কোথায় আছে এবং আমরা সিরিয়ালি তখন আনসার করার চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমার যে পেসেজটা আছে, আমরা পেসেজটাতে যাচ্ছি। এখানে দেখেন পেসেজটা আমার হচ্ছে নাটমেগ এ ভ্যালুয়েবল প্রাইস, দ্য নাটমেগ ট্রি, এখানে তার বৈজ্ঞানিক নামটা দেওয়া আছে, ইজ এ লার্জ এভারগ্রিন ট্রি নেটিভ টু সাউথ ইস্ট এশিয়া আনটিল দ্য লেট 18th সেঞ্চুরি, তো 18th সেঞ্চুরিটা ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা পাইছিলাম এটা কিওয়ার্ডে, ইট অনলি গিভ ইন ওয়ান প্লেস ইন দ্য ওয়ার্ল্ড এ স্মল গ্রুপ অফ আইল্যান্ডস ইন দ্য বান্দা সি পোর্ট অফ দ্য মালাস্কা অর স্পাইসি আইল্যান্ডস ইন নর্থ ইস্টার্ন ইন্দোনেশিয়া, দ্য ট্রি ইজ থিকি ব্রাঞ্চড উইথ ডেন্স ফলিয়েজ অফ টাফ ডার্ক গ্রিন ওভাল লিভস, এখানে দেখেন এখানে লিভস দেওয়া আছে আমার ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেটা আমরা পাইছিলাম, আর শেপটা কি ওভাল, তার মানে আমার এখানে আনসারটা হচ্ছে, এখানে কোয়েশনটা হচ্ছে দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ, মানে যে এই যে নাটমেগ ট্রি এটার যে লিভস বা পাতাগুলো আছে এগুলা কোন শেপের, এগুলা আমরা দেখলাম একটু আগে যে এগুলো হচ্ছে ওভাল শেপের, তাইলে আমরা এখানে আমাদের আনসারটা হচ্ছে ওভাল। ঠিক আছে, তাহলে আপনারা এইরকম আনসারগুলো বের করতে হবে যে এখানে কি দেওয়া আছে, এখান থেকে কিওয়ার্ডটা নেবেন এবং কিওয়ার্ডের সাথে ওখানে ম্যাচ করবেন, তারপরে দুইটার অর্থ মিলাবেন যে অর্থ কোনটার সাথে আমার কি। এখানে দেখেন দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ, আর ওখানে বলছে ওভাল শেপ লিভ, তাহলে আমরা এখানে আনসার দিয়ে দিলাম ওভাল। তারপরে 2 নাম্বারটা হচ্ছে সারাউন্ডস দ্য ফ্রুইট অ্যান্ড ব্রেকস ওপেন হোয়েন দ্য ফ্রুইট ইজ রাইপ, তো ফলটা যখন পেকে যায় তখন এই যে ফল এটা চারদিকে একটা থাকে, একটা আবরণ থাকে, এটার নাম কি, এই যেটা ফলটা পাকলে ফেটে যায়, ব্রেকস ওপেন, তো ব্রেকস ওপেনের ওখানে আমার সিনোনিম দেওয়া থাকতে পারে, তো ওখানে আমরা সিনোনিম কি দেওয়া আছে সেটা দেখব, বা এটা কীভাবে দেওয়া আছে আমরা সেটাও একটু দেখে নিব। এরকম আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে এখানে অনেক আপনারা রিডিংয়ের ক্ষেত্রে হুবহু আনসারটা দেওয়া পাবেন না ওইখানে, বা আপনারা ওইখানে যেটা করতে পারেন ওইখানে সবসময় সিনোনিমগুলো দেওয়া থাকে, তো আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা ভোকাবুলারিটা রিচ করবেন। আমার কাছে মনে হয় যে যখন IELTS এর রিডিং টেস্টটা হচ্ছে 90% ভোকাবুলারি টেস্ট, মানে আপনি যত ভোকাবুলারি যত রিচ থাকবেন, যত বেশি ভোকাবুলারি জানবেন, যত বেশি সিনোনিম অ্যান্টোনিম জানবেন, আপনার কাছে IELTS রিডিংটা একদম ইজি লাগবে। আর যদি আপনি IELTS এর এটা সুবিধা করতে না পারেন, মানে যদি আপনার ভোকাবুলারিটা একটু কম জানা থাকে, তখন কি হবে, আপনি অনেকগুলা কিওয়ার্ড খুঁজে পাবেন, মানে সবগুলা কিওয়ার্ডই আপনি পেসেজে খুঁজে পাবেন, কিন্তু সঠিক আনসারটা ধরতে পারবেন না। আপনার কি হবে, আপনি 2টা বা 3টা আনসারের মধ্যে কনফিউজড হয়ে যাবেন যে এটা আনসার না ওইটা আনসার, এটা আনসার না ওইটা আনসার। এটার কারণ হচ্ছে একমাত্রই একটাই কারণ, যেটা হচ্ছে আপনি ভোকাবুলারি কম জানেন, সেজন্য আপনি পুরো লাইন বা পুরো পেসেজটার অর্থ জানতে পারতেছেন না। অবশ্যই এটাও সঠিক না যে আপনি 100% অর্থ জানতে হবে, সবগুলো ওয়ার্ডের অর্থ জানতে হবে তা না, অ্যাটলিস্ট আপনি 90-95% যদি ওয়ার্ডের অর্থ জানেন তাহলে আপনি মোটামুটি রিডিংটা আপনার হয়ে যাবে।
তো দেখেন এখানে কোয়েশনটা ছিল যে দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুইট অ্যান্ড ব্রেকস ওপেন হোয়েন দ্য ফ্রুইট ইজ রাইপ, মানে ফ্রুইটের চারপাশে একটা জিনিস থাকে, একটা চারপাশে একটা আবরণের মতো থাকে, যেটা ফ্রুইটটা যখন পাকে তখন এটা ফেটে যায়। তো আমরা পড়ি দ্য প্রডিউসে স্মল ইয়েলো বেল শেপড ফ্লাওয়ার্স। তো ফ্লাওয়ার্সের কিছু দেওয়া আছে, ইয়েলো কালার, বেল শেপড অ্যান্ড পেল ইয়েলো পিয়ার শেপড ফ্রুইটস। দ্য ফ্রুইট ইজ এনকেজড মানে হচ্ছে চারপাশে যেটা ঘিরে থাকে, এনকেজড ইন এ ফ্ল্যাশি হাস্ক বা হুস্ক, যেটা হচ্ছে আপনার হুস্কের মতো একটা দেখে। তো এই যে আবরণ, এটার নাম হচ্ছে হুস্ক। হোয়েন দ্য ফ্রুইট ইজ রাইপ দিস হুস্ক স্প্লিটস ইনটু মানে হচ্ছে ফেটে যাওয়া বা ভাগ হয়ে যাওয়া। তো দেখেন এখানে আমরা পেয়ে গেলাম যে আবরণটা, এটার নাম হচ্ছে হুস্ক। তাহলে আমার আনসারটা হবে দ্য হুস্ক সারাউন্ডস দ্য ফ্রুইট অ্যান্ড ব্রেকস ওপেন হোয়েন দ্য ফ্রুইট ইজ রাইপ। তাহলে আমার এখানে আনসারটা হবে, আমরা আনসারটা একটু লিখে নিলাম। আনসারটা হচ্ছে হুস্ক, HUSK, হুস্ক। তারপরে কোয়েশনটা হচ্ছে দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইসি নাটমেগ। এখান থেকে আমরা একটু দেখে নিলাম, দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইসি নাটমেগ। তো স্পাইসি নাটমেগ প্রডিউস করতে কী ব্যবহৃত হয় বা কী ব্যবহৃত হয়েছিল তখন হতো, আমরা একটু পড়ে নিই। এরপরের লাইন থেকে 2 halves along a ridge running the length of the fruit, inside is a purple brown shiny seed 2-3 cm long by about 2 cm across, surrounded by a lacy red or crimson covering called an aril. Okay, covering called an aril. These are the sources of the 2 species nutmeg. মানে এই এরিলটা এখানে কভারিং কল্ড অ্যান এরিল, সেক্ষেত্রে এটাকে বলা হতো এরিল, যেটা হচ্ছে দিস আর দ্য সোর্সেস অফ 2 স্পাইসিস নাটমেগ, মানে দুইটা স্পাইসি নাটমেগের সোর্স হচ্ছে এই এরিল। এখন স্পাইসিসের নাম কি দুইটা, একটা হচ্ছে নাটমেগ আর একটা হচ্ছে মেস। এই দুইটা হতো আপনার এই এরিল থেকে উৎপাদন করা হতো, মানে এরিলটা হচ্ছে এই দুইটার সোর্স। দ্য ফর্মার বিং প্রডিউসড ফ্রম দ্য ড্রাইড সিড, ফর্মার মানে প্রথমটা হচ্ছে নাটমেগটা হচ্ছে আপনার প্রডিউসড করা হতো ড্রাইড সিড থেকে, অ্যান্ড লেটার ফ্রম দ্য এরিল, এবং লেটার বলতে বোঝাচ্ছে এখানে মেস। এখানে দেখেন দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে দুইটা স্পাইসিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে নাটমেগ আর একটা হচ্ছে মেস। তো নাটমেগ মানে বোঝাচ্ছে ফর্মারটা উৎপাদন করা হতো ড্রাইড সিড থেকে, আর মেসটা উৎপাদন করা হতো এরিল থেকে। ঠিক আছে, আমি একটু এখানে আপনার এরো চিহ্ন দিয়ে বুঝাইলাম যে ফর্মার দ্বারা নাটমেগকে বোঝাচ্ছে আর লেটার দ্বারা মেসকে বোঝাচ্ছে। তাহলে এখন আমরা একটু কোয়েশনের দিকে চলে যেতে পারি, যে কোয়েশনে এখানে কী দেওয়া আছে। কোয়েশনটা এখানে কী দেওয়া আছে আমরা একটু দেখি। তো এখানে কোয়েশনটা দেওয়া ছিল দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইসি নাটমেগ। তো স্পাইসি নাটমেগটা ইউজ করতে আমাদের এখানে কী ব্যবহৃত হতো। তো স্পাইসি নাটমেগ প্রডিউস করা হতো মেনলি এখানে দ্য স্পাইস ইজ এখানে যে দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ, এখানে দুইটা জিনিসের কথা বলা হচ্ছিল, একটা হচ্ছে নাটমেগ আর একটা হচ্ছে মেস। তো নাটমেগ আমরা দেখছিলাম যে এখানে ফর্মার এবং এটা দ্বারা বোঝাচ্ছিল। তো নাটমেগটা মূলত করা হতো ড্রাইড সিড ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইসি নাটমেগ। তাহলে এখানে আমার আনসারটা যেহেতু আমি অনলি ওয়ান ওয়ার্ড নিতে হবে, তাহলে আমি ড্রাইড সিডটা নিতে পারবো না, অনলি নিতে হবে আমার সিডটা। তাহলে এখানে আমার আনসারটা হবে দ্য সিড। ওকে, তাহলে আনসারটা হবে যেটা থেকে উৎপন্ন হতো, এটা নাম ছিল গিয়া আপনার মেস। তো এখানে আমরা পাইলাম যে এরিল থেকে উৎপাদন করা হতো মেসটা। তো এখানে আমার আনসারটা ডিরেক্ট হয়ে যাবে দ্য কভারিং নোন এজ দ্য এরিল ইজ ইউজ টু প্রডিউস মেস। তো MACE মেস, আমরা এখানে আনসারটা লিখে দিলাম, এটা হচ্ছে MACE মেস। তারপরে আমরা কোয়েশনটা দেখব। তারপরে আমার যেটা দেওয়া আছে দ্য ট্রি হ্যাজ ইয়েলো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুইট। তো ইয়েলো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুইটের আমার কোনো কোয়েশন নাই, এটা আমি পড়বো না। তারপরে দেখেন আমরা ট্রু ফলস নট গিভেনে। ইন দ্য মিডিল এজেস মোস্ট ইউরোপিয়ানস নিউ হোয়ার দ্য নাটমেগ ওয়াজ গ্রোন। তো এটা আমরা এখন দেখবো যে এটা সত্য না মিথ্যা, মানে এরকম কোনো কিছু এখানে পাওয়া যায় কিনা।
তো আমরা এরপর থেকে পড়ি। নাটমেগ ওয়াজ এ হাইলি প্রাইসড অ্যান্ড কস্টলি ইনগ্রিডিয়েন্ট ইন ইউরোপিয়ান কিউজিন ইন দ্য মিডিল এজেস। দেখেন আমরা মিডিল এজেসটা পেয়ে গেছি আমাদের কিওয়ার্ড। অ্যান্ড ওয়াজ ইউজড এজ এ ফ্লেভারিং, মেডিসিনাল অ্যান্ড প্রিজারভেটিভ এজেন্ট থ্রু আউট দিস পিরিয়ড। আমরা হচ্ছে মিডিল এজের কথা বলা হচ্ছে। দ্য আরবস ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দ্য স্পাইসিস টু ইউরোপ। তার মানে হচ্ছে একমাত্র আরবরাই এটা ইউরোপে নিয়ে আসতো। এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দ্য স্পাইস টু ইউরোপ। দে সোল্ড নাটমেগ ফর হাই প্রাইসেস টু মার্চেন্টস বেসড ইন ভেনিস, বাট দে নেভার revealed the exact location of the source of this extremely valuable commodity. তার মানে হচ্ছে তারা কখনোই এটার এক্স্যাক্ট লোকেশন কখনোই তাদের কাছে প্রকাশ করতো না। মানে আরবরা এটা ইউরোপে নিয়ে আসতো, কিন্তু তারা কখনোই এটা কোথা থেকে নিয়ে আসতেছে, কোন জায়গায় এটা হয় বা কোন জায়গায় এটা গ্রো করে, সেটা কখনোই তারা এই জিনিসটা প্রকাশ করতো না। তার মানে কি? তার মানে হচ্ছে ইউরোপিয়ানরা কখনোই এটা জানতো না। কিন্তু আমার এখানে বলা হচ্ছে যে অধিকাংশ ইউরোপিয়ানরা জানতো যে কোথায় নাটমেগটা উৎপাদন করা হয়। তার মানে এটা হচ্ছে ফলস, কারণ আমার কোয়েশনে বলা হচ্ছে এটা মোস্ট ইউরোপিয়ানসরা এটা জানতো যে কোন জায়গায় নাটমেগটা গ্রো হয়, কিন্তু ওইখানে আমরা পেসেজে পাইলাম যে আরবরা এটা নিয়ে যাইতো ইউরোপে, কিন্তু তারা কখনোই এটা প্রকাশ করতো না তাদের কাছে যে এটা তারা কোন জায়গা থেকে নিয়ে আসতেছে। ওকে, তারপরে দ্য ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। তো বিএসি যে কোম্পানিটা ছিল এটা ওয়ার্ল্ডের ফার্স্ট মেজর কোম্পানি, ট্রেডিং কোম্পানি ছিল কি না আমরা এটা একটু দেখব। তারপরে the Arab Mediterranean dominance the trade finally ended in 1512 when the Portuguese reached the Banda Islands and began exploiting its precious resources. Always in danger of competition from neighboring Spain, the Portuguese began subcontracting the spice distribution to the Dutch traders. Profits began to flow into the Netherlands and the Dutch company। আমরা ভিওসিটা খুঁজে বের করার চেষ্টা করি, ভিওসিটা কোন জায়গায় আছে। The Dutch quietly gained control of most of the shipping and trading of spices in northern Europe. Then in 1580 Portugal fell under Spanish rule, and by the end of the 16th century and Dutch found themselves locked out of the market as prices for pepper, nutmeg and other spices soared across Europe. They decided to fight back. ওকে, আমরা এখানে এই যে প্যারাটা পড়লাম, এই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু ভিওসি নাই। যে ট্রেডিং কোম্পানির কথা বলা হচ্ছে এটা হচ্ছে ভিওসি, এটা নাই। তারপরে আমরা পরের প্যারাগ্রাফে যাচ্ছি। ইন 1602 ডাচ মার্চেন্টস ফাউন্ডেড দ্য ভিওসি। এখানে আমরা পেয়ে গেলাম আমাদের মেইন যে কিওয়ার্ড ছিল ভিওসি, এ ট্রেডিং কর্পোরেশন better known as the Dutch East India Company. By 1617 the VOC was the richest commercial operation in the world. ওকে, 1617 সালের মধ্যে এটা কি হয়েছে, ভিওসিটা হয়ে গেছে আপনার সবচেয়ে ধনী, মানে রিচেস্ট কমার্শিয়াল অপারেশন ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এখানে রিচেস্ট কমার্শিয়াল অপারেশন ইন দ্য ওয়ার্ল্ড বুঝাইছে, কিন্তু আমার ওইখানে বলছে যে ওয়ার্ল্ড মেজর ট্রেডিং কোম্পানি। তো ওয়ার্ল্ডস মেজর ট্রেডিং কোম্পানি আর রিচেস্ট ট্রেডিং কোম্পানি কিন্তু সেম কথা না। মানে এখানে একটা জিনিস দিছে আনসার, আমার কোয়েশনে দিছে যে ওয়ার্ল্ডস মেজর ট্রেডিং কোম্পানি, বাট আমার ওইখানে বলছে রিচেস্ট কোম্পানি। তো মেজর কোম্পানি আর রিচেস্ট কিন্তু সেম না, তার মানে এটা হচ্ছে নট গিভেন, মানে এই ধরনের কোনো ইনফরমেশন ওইখানে দেওয়া নাই। এটা মিথ্যাও না সত্যও না, এটা এখানে আমার পেসিসে দেওয়া নাই, ওরকম কোনো ইনফরমেশন দেওয়া নাই, সেজন্য আমরা এটা আমার আনসার হচ্ছে নট গিভেন। তারপরে এটা হচ্ছে ট্রিটি অফ ব্রেদা, দ্য ডাচ হ্যাড কন্ট্রোল অফ অল দ্য আইল্যান্ডস হোয়ার নাটমেগ গ্রিউ। তাহলে ট্রিটি অফ ব্রেদা, এই যে একটা ট্রিটি হওয়ার, এই ধরনের একটা চুক্তির ফলে কী করলো, ডাচরা সমস্ত আইল্যান্ডের কন্ট্রোল নিয়ে নিল হয় নাটমেগ গ্রিউ, মানে নাটমেগ যেখানে যেখানে উৎপাদন করা হতো বা জন্মাতো সেই জায়গার সবগুলো আইল্যান্ডের কন্ট্রোল ডাচদের হাতে চলে গেল। তো আমরা দেখবো এটা সত্য কিনা। তো তারপরে আমরা দেখব দ্য কোম্পানি হ্যাড 50,000 এমপ্লয়ার্স ওয়ার্ল্ড ওয়াইড উইথ এ প্রাইভেট আর্মি অফ প্লেগ। এট দ্য সেম টাইম থাউজেন্ডস অফ পিপুল অ্যাক্রস ইউরোপ ওয়ার ডাইং অফ দ্য প্লেগ। প্লেগ একটা ডিজিজের নাম, আমরা এখানে এটা দাগ দিলাম কেন, কারণ এরকম একটা কিওয়ার্ড আমার কোয়েশ্চনে ছিল। ডিজিজ, তার মানে এটা আমার আনসার হবে। অ্যান্ড ডিসাইডেড নাটমেগ হেল্ড দ্য কিউর, এভরিবডি ওয়ান্টেড নাটমেগ অ্যান্ড মেনি আর উইলিং টু spare no expense to have it. Nutmeg brought for a new pennies in Indonesia could be sold for 8,000 times in এখানে দেওয়া আছে। তারপরে
The Banda Islands were ruled by local sultans who insisted on maintaining a neutral trading policy towards foreign powers. This allowed them to avoid the presence of Portuguese or Spanish troops on their soil, but it also left them unprotected from other invaders. In 1621, the Dutch arrived and took over once securely in control of the Bandas. The Dutch went to work protecting their new investment. They concentrated all nutmeg production into few easily guarded areas, uprooting and destroying any trees outside the plantation zone. Anyone caught growing a nutmeg seedling or carrying seeds without the proper authority was severely punished. In addition, all exported nutmeg was covered with lime. ওকে দেখেন, ইন এডিশন অল এক্সপোর্টেড ডাচরা যখন আসলো তখন তারা তাদের এই যে ইনভেস্টমেন্টটা রক্ষা করার জন্য তারা যে পদক্ষেপগুলো নিয়েছিল, তারা কখনোই তাদের এই যে শিটস এটা তারা বাইরে কাউরে নিয়ে যেতে দিত না, এবং কেউ যদি নিয়ে যাইতো কখনো তাহলে অনেক সিভিয়ারলি পানিশমেন্ট দেওয়া হতো। তারপরে দেখেন আপনার কি হচ্ছে, ইন এডিশন এক্সপোর্টেড নাটমেগ ওয়ার কভার্ড উইথ লাইম, মানে যে যতগুলা নাটমেগ তারা এক্সপোর্ট করতো এগুলা একটা আবরণ, একটা আস্তরণ দিয়ে দিত এটার সিডের মধ্যে, যাতে এটা দেয়ার ওয়াজ নো চান্স ইন ফার্টাইল সিড, এটার মাধ্যমে যাতে কখনোই এই যে নাটমেগের সিডগুলো এগুলো যাতে কখনোই উর্বর না থাকে। তারপরে দেখেন এখানে ওয়ান অফ দ্য বান্দা আইল্যান্ডস এ সিলভার অফ দ্য ল্যান্ড কল্ড রান, মানে আরেকটা আইল্যান্ডের কথা বলা হচ্ছে, এটার নাম হচ্ছে রান, অনলি 3 সেন্টিমিটার, বাট এখানে আমাদের কোনো যে কিওয়ার্ড এটা নাই। তারপরে দেখেন কম্প্রাইজ সেটেলমেন্ট দ্য ট্রিটি অফ ব্রেদা, তাহলে আমরা ট্রিটি অফ ব্রেদা পাইলাম ইন 1667, ইন্টেন্ট অন সিকিউরিং দেয়ার হোল্ড ওভার এভরি নাটমেগ প্রোডাকশন আইল্যান্ড দ্য ডাচ অফার্ড এ ট্রেড। If the British, তাহলে ব্রিটিশটাও পাইলাম, would give them the islands of Ran, they would in turn give a distance, the British agreed। তার মানে কি, তারা ব্রিটিশদেরকে একটা রান আইল্যান্ড ছিল যেখানে নাটমেগটা গ্রিউ হতো, জন্মাতো, কিন্তু ওই রান আইল্যান্ডটা ব্রিটিশের কাছে ছিল, ব্রিটিশের অধীনে ছিল। তারা কী করলো, তারা ওইটা ব্রিটিশকে অফার করলো যে এটা আমাদেরকে দিয়ে দাও, এবং ব্রিটিশ অবশেষে রাজি হলো। তার মানে কি, তার মানে এই ট্রিটির ফলে ডাচরা সবগুলো আইল্যান্ডেরই কন্ট্রোল নিয়ে নিল, তাহলে এটা হচ্ছে আমার ট্রু। তারপরে কোয়েশ্চন 8 to 13, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি। তো প্রথমে হচ্ছে আমরা কিওয়ার্ড তো সবগুলাই বের করে ফেলছি, আমরা এখন জাস্ট আনসারে খুঁজবো যে আনসারগুলো কি। মিডিল এজের আনসার প্রথমটা হচ্ছে মিডিল এজ। তো মিডিল এজ কোথায় ছিল, আমরা আগের দাগ দেওয়া আছে আমাদের মিডিল এজ, আমাদের টাইম কম লাগবে, এই দেখেন এখানে আছে, সেকেন্ড প্যারাতেই আছে মিডিল এজ। Was used a flavoring, medicinal and preservative agent throughout this period. The Arabs were the exclusive importers of the spice to Europe. তার মানে কি, ইউরোপে এটা নিয়ে আসছিল কারা, আরবরা। তার মানে এখানে আমার আনসারটা হবে আরব। এখানে আমরা আনসারে যাই, আনসারটা হচ্ছে নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ, এখানে লেখা ব্রট আর এখানে ছিল ইম্পোর্ট, তাহলে একই কথা। তো এটা নিয়ে আসতো আরবরা, তাহলে এখানে আমার আনসারটা হচ্ছে বাই দ্য আরবস। তারপরে এটাতে আমার কোনো কোয়েশ্চেন নাই, তো এটা আমরা পড়বো না। তারপর এটা হচ্ছে 17th century, ডিমান্ড ফর নাটমেগ গ্রিউ এজ ইট ওয়াজ বিলিভ টু বি এফেক্টিভ এগেনস্ট দ্য ডিজিজ নোন এজ দ্য। তো এটা আমরা একটু আগে যখন ট্রু ফলস বের করছিলাম তখন আমরা পড়ে ফেলছি যে এটা কোন একটা ডিজিজের বিরুদ্ধে এফেক্টিভ বলে তারা বিশ্বাস করত। তো এই ডিজিজটার নাম হচ্ছে, আমরা একটু আগে দেখেছি, এটা হচ্ছে প্লেগ। আমরা সরাসরি এখান থেকে বসায় দিতে পারি আপনাদের সুবিধার্থে। আমি আরেকবার খুঁজে বের করার চেষ্টা করতেছি এটা কোন জায়গায় দেওয়া ছিল। এখানে দেখেন, এখানে এটা দেওয়া ছিল, এই যে এইখানে দেওয়া ছিল ইন 1602, এই প্যারার মধ্যে দেওয়া ছিল এটা। এট দ্য সেম টাইম থাউজেন্ডস অফ পিপুল অ্যাক্রস ইউরোপ ওয়ার ডাইং অফ দ্য প্লেগ। তাইলে এই যে প্লেগ একটা রোগ ছিল, একটা ডিজিজ ছিল, যেটার কারণে তখন অনেক ইউরোপে অনেক মানুষ মৃত্যুবরণ করতেছিল, এবং তারা তখন বিশ্বাস করছিল যে এই নাটমেগ যেটা ট্রি আছে, এই নাটমেগ এই প্লেগ রোগের বিরুদ্ধে কার্যকরী। তো তারা এখানে আমি সরাসরি আমার আনসারটা পেয়ে গেলাম যে এখানে ডিজিজটা হচ্ছে প্লেগ।
তো আমরা এখানে বসিয়ে দিব PLAGUE। এখান থেকে আপনারা স্পেলিংগুলো ঠিকমতো দেখে নেবেন, যে স্পেলিংটা যেরকম দেওয়া আছে ওই রকমই দিবেন। তো এখানে আমার হচ্ছে PLAGUE, মানে যেরকম দেওয়া আছে এরকমই দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনারা সবচেয়ে ভালো হয় যখন আপনারা এগুলার এই যে যেটা দেওয়া আছে এটা যখন আপনারা ইয়ে করবেন, তখন চেষ্টা করবেন যে সবগুলা অ্যালফাবেটই আপনারা ব্লক লেটারে লিখবেন, মানে ARABS, মানে এগুলো ছোটো হাতে না লিখে আপনারা চেষ্টা করবেন সবগুলা বড় হাতে লিখতে। সো সবগুলা বড় হাতে লিখলে আপনার আর স্পেলিংয়ের জন্য কখনোই কাটা যাবে না। সবগুলা করে আপনারা বড় হাতে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এরপরে কোয়েশনটা আমরা বের করার চেষ্টা করব। In 1621, the Dutch arrived and took over. Once securely in control of the Vandals, the Dutch went to work protecting their new investment. They concentrated all nutmeg production into a few easily guarded areas, uprooting and destroying any trees outside the plantation zones. ইন এডিশন, এটা আমি আগেও বলছিলাম আপনাদেরকে, ইন এডিশন অল এক্সপোর্টেড নাটমেগ, যতগুলো নাটমেগ এক্সপোর্ট করা হতো বাইরের কান্ট্রিতে, ওয়াজ কভার্ড উইথ লাইম, মানে লাইম দ্বারা এটা কভার করা হতো। লাইম মানে কোনো একটা কেমিক্যালের নাম বোঝাচ্ছে, কেমিক্যাল লাইম, এটার নাম ছিল লাইম। এটা দ্বারা কভার করে দিত, যাতে এই যে এখান থেকে যে বীজগুলা, এই গাছগুলা থেকে যে বীজগুলা বা এই ফল থেকে যে বীজগুলা বের হবে, এগুলো যাতে কখনোই আর পুনরায় না জন্মায়। তাহলে আমার এখানে আনসারটা হবে লাইম। আমরা এখান থেকে আনসারটা লিখে নিলাম যে এখানে হচ্ছে পুট লাইম অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ডস, মানে আউটসাইড এই আইল্যান্ড ছাড়া অন্য কোথাও যাতে এটা না জন্মাতে পারে, এই জন্য তারা নাটমেগ যেগুলো এক্সপোর্ট করা হতো এগুলার উপরে লাইমের একটা আস্তরণ দিয়ে দিত। তারপরে ফাইনালি অবটেইনড দ্য আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম দ্য ব্রিটিশ, মানে ব্রিটিশের কাছ থেকে তারা এই যে আইল্যান্ডটা, একটা আইল্যান্ডের নাম বোঝাচ্ছে, এই আইল্যান্ডটা তারা ব্রিটিশের কাছ থেকে ফাইনালি অবটেইন করলো, মানে ডাচরা। তো আমরা এটা একটু দেখার চেষ্টা করব যে কোন আইল্যান্ডটা তারা ব্রিটিশের কাছ থেকে গেইন করলো। আমরা একটু কোয়েশনে আমরা একটু পেসেজে যাচ্ছি, পেসেজে গিয়ে দেখবো যে কোন আইল্যান্ডটা আমার মতো তারা গেইন করলো। তো এটা আমি আগেও আপনাদেরকে যখন ট্রু ফলস নট গিভেন করছিলাম তখন বলছিলাম যে ওয়ান অফ দ্য বান্দা আইল্যান্ডস এ সিলভার অফ ল্যান্ড কল্ড রান। তাইলে এই যে একটা আইল্যান্ড যেটা তারা ব্রিটিশদের কাছ থেকে পরবর্তীতে গেইন করছিল বা অবটেইন করছিল, এটার নাম ছিল রান। তো রান, এটা আমরা সরাসরি এখানে আমরা বসিয়ে দিলাম, আনসারটা ছিল আমাদের রান। ওকে, ফাইনালি অবটেইনড দ্য আইল্যান্ড অফ রান ফ্রম দ্য ব্রিটিশের কাছ থেকে তারা রান আইল্যান্ডটা অবটেইন করলো। দেন হচ্ছে লেট 18th century 1770 নাটমেগ প্লান্টস ওয়ার সিক্রেটলি টেকেন টু। ওকে, সিক্রেটলি কোন জায়গায় নিয়ে গেছিলো এটা আমরা একটু খুঁজে বের করব। তো 1770 এখানে দেওয়া আছে। দেন ইন 1770 এ ফ্রেঞ্চম্যান নেমড, এখানে ফ্রেঞ্চম্যানের নাম দেওয়া আছে, সাকসেসফুলি স্মাগলড বলা আছে, আর এখানে বলা ছিল আমার সেক্রেটলি। তো নাটমেগ প্লান্টস টু সেফটি ইন মাউরিটিয়াস একটা জায়গার নাম, এখানে নিয়ে গেছিলো। তাহলে আমরা সরাসরি আমরা আনসারটা পেয়ে গেলাম, যে আনসারটা হচ্ছে আমার যে নাটমেগটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, মাউরিটিয়াসে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমার আনসারটা হচ্ছে এখানে সরাসরি মাউরিটিয়াস। এখানে আমি দিয়ে দিলাম যে নাটমেগ প্লান্টস ওয়ার সিক্রেটলি টেকেন টু মাউরিটিয়াস। ওকে, দেন হচ্ছে 1778 হাফ দ্য বান্দা আইল্যান্ডস নাটমেগ প্লান্টেশনস ওয়ার ডেস্ট্রয়েড, মানে অর্ধেক বান্দা আইল্যান্ডসে যে নাটমেগ প্লান্টেশনগুলো ছিল এগুলো অর্ধেক
ডেস্ট্রয়েড হয়ে মানে ধ্বংস হয়ে গেছিলো বাই এ সামথিং, মানে কোনো একটা কিছুর দ্বারা, যে এটার যে 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 প্লান্টেশনগুলো ছিল নাটমেগের পান্তা আইল্যান্ডসের, এগুলোর অর্ধেক নষ্ট হয়ে গেছিলো বা ডেস্ট্রয়েড হয়ে গেছিলো। তো কিসের দ্বারা হয়ে গেছিলো আমরা একটু পরে বের করার চেষ্টা করবো। তো আমার কিওয়ার্ড ছিল 1778। তো এখানে আমরা দেখছি ইন 1778 এ ভলকানিক ইরাপশন ইন দ্য বান্দা রিজিয়ন কজড এ সুনামি, ওকে, TSUNAMI, সুনামি, দ্যাট ওয়াইপড আউট মানে ডেস্ট্রয়েড হাফ দ্য নাটমেগ গ্রোভস, মানে নাটমেগের যে এখানে এই যে আইল্যান্ডের অর্ধেক নাটমেগটাই সুনামির দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো। তাহলে আমার আনসারটা হবে এখানে সুনামি। তো সুনামি বানানটা আমরা একটু ভালো করে দেখে নিব। TSUNAMI, তো এখানে আমরা লিখে দিলাম সুনামিটা। তো এরকম আপনারা যখন এটা হচ্ছে খুবই কার্যকরী একটা স্ট্র্যাটেজি। প্রথমে আপনারা প্যাসেজ একটুও পড়বেন না, প্রথমে আপনারা চলে যাবেন কোয়েশ্চনগুলো দেখে নেবেন একদম প্রথম একদম 1 থেকে শুরু করে 13 পর্যন্ত 13টা কোয়েশ্চন আপনারা ভালো করে দেখে নেবেন এবং এখান থেকে যে ইম্পর্ট্যান্ট আপনার যে কিওয়ার্ড আছে এগুলা খুঁজে বের করবেন। তারপরে সবগুলা কিওয়ার্ড যখন আপনার মার্ক করা শেষ হয়ে যাবে এবং কোয়েশ্চনগুলো বোঝা শেষ হয়ে যাবে, মানে কোয়েশ্চনে কী বলা আছে এগুলো যখন বোঝা শেষ হয়ে যাবে, তখন আপনারা পেসেজে যাবেন এবং পেসেজ থেকে কীভাবে আনসার বের করবেন আমি একটু আগে আপনাদেরকে দেখাইলাম। তো এই সম্পর্কে রিডিংয়ের উপরে আমার অনেকগুলো ভিডিও তো করা আছে, ট্রু ফলসের উপরে আছে, ম্যাচিং হেডিংসের উপরে আছে। তো আশা করি এগুলো আপনার কাজে লাগবে, আপনারা ভিডিও থেকে দেখতে পারেন, সবগুলো ভিডিও দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।